এ জীবনে আমি প্রেমে পড়েছিলাম দুইবার। একবার বইয়ের আর দ্বিতীয়বার এক নাম না জানা মানুষের। 2011 সালের কথা। আমার তখন সবেমাত্র এসএসসি শেষ। 3 মাসের বিশাল ছুটি পেয়েছি। এই 3 মাস ভালোভাবে কাটানোর জন্য অনেকগুলো লেখকের লিস্ট করে রেখেছিলাম। ভেবেছিলাম এক এক করে পড়ব সব, কিন্তু বাদ সাধলো ছোট মামার পাঠানো পার্সেল। মামা লন্ডনে থাকতো তখন। বছরে 2 বার বিশাল পার্সেল পাঠাতো। সেখানে সবার জন্যই কিছু না কিছু থাকতো। সেবার আমার জন্য এলো একটা ল্যাপটপ। আসতো একটা ল্যাপটপ তখন খুব রেয়ার। কাজেই ল্যাপটপ হাতে পেয়ে আমি যেন আকাশের চাঁদ পেলাম। একদিকে 3 মাসের ছুটি, আরেকদিকে নতুন ল্যাপটপ। একদম সোনায় সোহাগা যাকে বলে। 2011তেই ফেসবুক আইডি খুললাম, একদম কৌতূহলের বশে। বাসার কেউ জানে না। সে সময় ফেসবুক চালানোটা মনে হতো বিশাল অপরাধের কিছু। তারপরে আমি মেয়ে। তখনের দৃষ্টিভঙ্গি এমন ছিল যে ভালো মেয়েরা ফেসবুক চালায়। এ কারণে ফেক অ্যাকাউন্ট খুললাম। নাম দিলাম দীপাবলির 7 কাহন। সবেমাত্র উপন্যাসটা শেষ করেছি। আমার চোখে মুখে তখন দীপাবলির ঘোর। স্বপ্নে জলপাইগুড়ি ঘুরে বেড়াই, কলকাতা চষে বেড়াই, আর বাস্তবে ঘাঁটি ফেসবুক। নতুন নেশা হয়ে গেল এই ফেসবুক। 7 কাহন মানে কি সেটা তখনও জানতাম না ভালো করে। ভেবেছিলাম 7 কাহন মানে 7টা কাহিনী। কিন্তু আসল অর্থটা জানালো সেই মানুষটা, যার নাম আমি জানি না, দেখতে কেমন জানি না, কোথায় থাকে তাও জানি না। কিন্তু ওই কাঁচা বয়সে এমনভাবে তার প্রেমে পড়ে গেলাম যে এ জীবনে আর কাউকে ভালো লাগলো না। মানুষটার ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল কালকুট। শুধু এতটুকুই। অদ্ভুত লেগেছিল। অ্যাকসেপ্ট করতেই তিনি নিজ থেকে মেসেজ দিলেন। শুরুর দিকে কথাগুলো খুব স্পষ্ট মনে করতে পারি না এখন, কিন্তু যতটুকু মনে পড়ে আমার আইডির নাম নাকি ইউনিক লেগেছিল তার কাছে। এমনটা নাকি সচরাচর দেখা যায় না ফেসবুকে। সেই মানুষটার কাছেই জানলাম 7 কাহন অর্থ 7টা কাহিনী না। কাহন একটি পরিমাপের একক। কিভাবে গুণ ভাগ করে বুঝিয়েছিলেন পুরোপুরি মনে নেই, কিন্তু 7 কাহনের শাব্দিক অর্থ তিনি করে দিলেন অপরিমাপযোগ্য। এই মানুষটা 2 দিনের মাথায় আমার ঘুম হরণ করে নিলেন। সারাটা রাত মেসেজে কথা বলতাম আমরা। আমার বয়স তখন 16, ফেসবুকে দেওয়া 18। মানুষটার বয়স ফেসবুকে দেওয়া 21, বাস্তবে কত জানি না। আমি সদ্য এসএসসি পাশ করা কিশোরী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ। ওনার সম্পর্কে শুধু এতটুকুই জানতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ 3rd ইয়ার, আর কিচ্ছু না। আমি তার চেহারা দেখিনি, নাম জানি না, শুধু জানি একটা শব্দ, কালকুট। পরে উনি বলেছিলেন কালকুট শব্দ অর্থ বিষ। সেই কালকুট আমি পান করেছিলাম 2011 সালে। আজও আমার পুরো শরীর কালকুটে নীল হয়ে আছে। আমাদের প্রেম হওয়ার কথা ছিল না, যদিও আমরা রাত জেগে অনেক গল্প করতাম, কিন্তু আমাদের নিজস্ব কোনো অনুভূতি ছিল না সেসব গল্পে। আমরা কেউ নিজেদের গল্প করতাম না। সদ্য এসএসসি পাশ করা একটা মেয়েকে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন চার্লস বুকস্কির সাথে, বুদ্ধদেব বসুর সাথে, শক্তি চট্টোপাধ্যায়ের সাথে, কাফকার সাথে, নেরুদার সাথে, লিওনার্ড কোহেনের সাথে, বব ডিলারের সাথে, রবার্ট ফ্রস্টের সাথে, আমার মন খারাপের সব কবিতার সাথে। আমি ভেবেছিলাম উপন্যাস আমার সবচেয়ে প্রিয়, কিন্তু উনি আমাকে অদৃশ্য আঙ্গুল ছুঁয়ে নিয়ে গেলেন কবিতার রাজ্যে। কী সব মন খারাপ করা কবিতা পড়াতেন। আমাকে প্রায়ই বলতেন, জানো দীপা, পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম কবিতা। আমি বুঝতাম না ভালো করে, উনি বোঝাতেন। ইংরেজিতে কবিতাকে বলে পোয়েট্রি, উর্দুতে শায়েরি, আরবিতে আশির, জার্মানি গেদিখট, রাশিয়ানে ইস্তাখাতা ভরে নিয়ে, চাইনিজে শি। কি অদ্ভুত নাম তাই না? তোমার বুকের ভেতর ঝড়, তোমার বুকের ভেতর ধুধু শূন্যতা, তোমার বুক যুদ্ধাহত রক্তাক্ত ময়দান। তুমি এসবের প্রতিফলন ঘটাবে যেখানে, সেটার নাম যদি পোয়েট্রি হয়, গেদিখট হয়, তাহলে ভালো লাগবে। কিন্তু
বাংলা ভাষায় দেখো আমরা একে বলি কবিতা। কি সুন্দর তাই না? তার সাথে আমার কথোপকথন এগোতো, আর আমার মধ্যরাত ভরে উঠত একশ একটা নক্ষত্রে। উনি আমাকে বলতেন, দীপা জানো, নক্ষত্রেরও মৃত্যু হয়। আমি হেসে বলি, জানি তো। জীবনানন্দ দাশ তো বলেই গেছেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। উনি সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন, হুম, কবিতায় নয় দীপা, সত্যি সত্যি নক্ষত্র মরে যায়। সুপারনোভা মরে গেলে প্রচণ্ড বিকিরণ ছড়ায়, পৃথিবী থেকেও দেখা যায় সেটা। কিন্তু মজার ব্যাপার হলো, সেই আলো পৃথিবীতে আসতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। কখনো যদি দেখো রাতের আকাশ দিনের মতো উজ্জ্বল হয়ে গেছে, তাহলে বুঝবে লক্ষ লক্ষ আলোকবর্ষে দূরে কোনো একটা নক্ষত্রের মৃত্যু ঘটেছে। সেদিন আকাশের দিকে তাকিয়ে আমাকে মনে পড়বে তোমার। প্রতি রাতে আমাদের গল্প হতো, রাশিয়ান কোনো কবি, কোনো লেখক, কোনো বই, ইতিহাস, দর্শন, রাজনীতি, সব কিছু নিয়ে কথা বলতাম আমরা। আমার প্রথম প্রেম ছিল বই। ওনার সাথে পরিচয়ের পরে আমার সাথে সেই প্রেম আরও শক্ত হলো। কিন্তু এবারে বইয়ের প্রতি নিখাদ টান থেকে নয়, বরং তার সাথে প্রত্যেকটা কথা আমাকে বইয়ের দিকে ফিরতে বাধ্য করত। এত সুন্দর করে গল্প করতে পারতেন উনি। এই গল্পের মায়া আমাকে তার প্রেমে ফেলল। আমার বয়সটা তখন কাঁচা, কিন্তু আমি জানি যে কোনো বয়সের কেউই তার সাথে একবার কথা বললেই তার প্রেমে পড়তে বাধ্য। আমার দ্বিতীয় প্রেম হলেন সেই মানুষটা, কিন্তু এই মানুষটাও যে আমার প্রেমে পড়ে যাবেন এমনটা কখনো ভাবিনি আমি। কিন্তু সেটাই হলো, আমরা দুজন তীব্রভাবে দুজনে প্রেমে পড়ে গেলাম। আমি তার চেহারা দেখিনি, নাম জানি না। মানুষটা আমাকে ডাকেন দীপা বলে। তাকে বলতে ইতস্ত করি যে আমার নাম দীপা না, আমার নাম খুব সেকেলে, চ্যামেলি। পাশে আমার নাম চামেলি জেনে উনি আগ্রহ হারিয়ে ফেলুক। তবুও একদিন খুব দ্বিধা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনার প্রিয় ফুল কোনটা? তিনি খুব চালাকি করে উত্তর দিয়েছিলেন, আমার প্রিয় ফুল দীপা। কেঁপে উঠেছিলাম এক অজানা অনুভূতিতে। জিজ্ঞেস করেছিলাম, চামেলি ফুল কেমন লাগে আপনার? উনি বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে দুঃখী ফুল হলো চামেলি। বর্ণহীন, হালকা সুগন্ধ, চুপ করে মাটির বুকে মুখ গুজে পড়ে থাকে। কবিতার যদি চেহারা থাকতো, তাহলে তা দেখতে হতো চামেলি ফুলের মতো। শুনে আমার হৃদয় ভরে ওঠে ভালোবাসা। বলতে ইচ্ছে করে, আমিই সেই কবিতা, আমিই সেই চামেলি। আপনি মাটি হয়ে আমার জন্য বুক পেতে থাকবেন। বলা হয়ে ওঠে না যে আমার বয়স 18 না, আমি সবে 16 পার করেছি। বলা হয়ে ওঠে না আমি এসএসসি দিয়ে কলেজে উঠলাম। সময় গড়ায়, দুটো মানুষ কেউ কাউকে না দেখে ভালোবেসে যেতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা বিকেলের, একটা নদীর। তুমি ময়ূরাক্ষী নদীর নাম শুনেছ? আমি হ্যাঁ বলি। উনি বলেন, হিমুর ছিল ময়ূরাক্ষী নদী, আমার আছে চিত্রা নদী। চিত্রা নদীর পাশে বসে তোমাকে আমি আমার মনের গান শোনাবো। আমি কল্পনায় চিত্রা নদীর ছবি আঁকি। 2011 পেরিয়ে 2012 আসে। দিনটা এখনো মনে আছে, ফেব্রুয়ারির 29 তারিখ। উনি আমাকে বলেছিলেন পরের 29শে ফেব্রুয়ারি আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন। উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি। আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা। তারপর আমরা ফিরবো একই বাড়িতে। ছোট্ট একটা রুম হবে আমাদের, একটা বুক সেলফ, একটা রকিং চেয়ার, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ, আর একটা বিছানা আমাদের। তারপর যে কথা বলেছিলেন সেটা শুনে লজ্জায় কান গরম হয়ে গিয়েছিল আমার। আমাদের কাল্পনিক সংসার চলছিল। আমি ততদিনে পূর্ণেন্দু পত্রে পড়তে শিখে গিয়েছি। আমি তাকে ডাকি শুভঙ্কর, আর তিনি আমাকে নন্দিনী। আমি কৃত্রিম রাগ দেখিয়ে টাইপ করি, তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। ওপাশ থেকে রিপ্লাই আসে, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে আমি লজ্জায় ল্যাপটপ বন্ধ করে রাখি। আমাদের দেখা করার কথা চলছিল। আমাদের বাসাটা পুরানাট পল্টনে, আর শুভঙ্কর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। দেখা করার দিনক্ষণ ঠিক করা হচ্ছিল। আমাদের প্রথম দেখা, স্মরণীয় হতে হবে। আকাশে মেঘলা থাকতে হবে,
যেন আমাদের দেখা হওয়া মাত্রই ঝুম বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে দুজন হাঁটবো বেইলি রোড, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলা রোড। দুজনের চুল থেকে টপ টপ করে পানি পড়বে। তারপর শুভঙ্কর আমার চুলের পানি ছেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে আবৃত্তি করবে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়। কিন্তু তার কিচ্ছু হলো না। এক রাতে বাবা আমার ল্যাপটপ আছাড় মেরে ভেঙে ফেললো। ভাঙবে নাই বা কেন? ওই বয়সে একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিনরাত ল্যাপটপের সামনে বসে থাকে, খটাখট করে টাইপ করে, রহস্যময় ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে, রাতে ঘুমায় না। এসব লক্ষণ বাবা মা বুঝবে না? কয়েকদিন পর মোড়ের কম্পিউটারের দোকানে গিয়ে আমি চেষ্টা করেছিলাম আমার ফেসবুক লগ ইন করার, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল আমি ভুলে গেছি। মনে করার চেষ্টা করলাম কতভাবে, মনে হলো না। এবং আমি বুঝে ফেললাম শুভঙ্করকে হারিয়ে ফেলেছি আমি। এরপর শুভঙ্করের সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেল। 1.5 বছরের পরিচয়, 6 মাসের প্রেম। প্রেমের কোনো ইতি টানিনি আমরা, কেউ কারোর হৃদয় ভাঙেনি, ঝগড়া করে মান অভিমান করিনি। কিন্তু আমাদের প্রেম থমকে গেল, যেন একটা রেলগাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে মাঝপথে থেমে গেছে। কোনোভাবেই পারিনি শুভঙ্করের সাথে যোগাযোগ করতে। শুধু বারবার মনে হতো শুভঙ্কর জানে না কেন তার নন্দিনী যোগাযোগ বন্ধ করে দিল, সে জানে না কেন তার দীপাবলির সাতকাহন থেমে আছে। এটা ভেবে কষ্ট আরও বেশি পেতাম। কলেজ ফাঁকি দিয়ে ছুটে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা বিভাগে। কেউ বুঝতো না কেন কলেজ ড্রেস পড়ুয়া একটি মেয়ে ভার্সিটির বারান্দায় ঘুরঘুর করছে, ক্লাসরুমে উকি দিচ্ছে। প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতাম ফুলা রোডে। ডিসি চত্বরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কেউ একটু কৌতূহলী চোখে তাকালে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতাম, আপনি কি জানেন জার্মান ভাষায় কবিতাকে কি বলে? ভার্সিটির প্রায় অর্ধেক ছাত্রছাত্রী জেনে গেল নীল সাদা ইউনিফর্ম পরা একটা মেয়ে সবাইকে কবিতার কথা জিজ্ঞেস করছে। তবুও শুভঙ্করকে খুঁজে পাইনি আমি। এরপর খুব জেদি হলাম পড়াশোনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ভার্সিটিতে এসে প্রথম একটা নিজের ফোন হলো, আসল ফেসবুক অ্যাকাউন্ট হলো একটা। 1000 বার কালকুট লিখে সার্চ করেছি, কিন্তু পাইনি আমার কালকুটকে। যেন এক পাহাড় সম অভিমান বুকে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছে। ভার্সিটিতে আসার পর কালকুটকে খোঁজার চেষ্টা আবার শুরু করেছিলাম। ওর কথা শুনে মনে হতো ও থিয়েটার করত। আমি ঢাবির নাট্য সংসদে যোগ দিলাম। ওর যুক্তিতর্কের উপস্থাপনা দেখে আমার মনে হলো ও বিতর্ক করত। আমি বিতর্ক সংসদে যোগ দিলাম। ওর চিন্তাধারা মনে হতো বামপন্থী। আমি ধীরে ধীরে বাম রাজনীতির সাথেও জড়িয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, কোনোভাবে যদি ওর কোনো খোঁজ পাই আমি। বাংলা বিভাগে নিয়মিত যাতায়াত করতাম, যদিও ততদিনে কালকুটে অনার্স মাস্টার শেষ হওয়ার কথা। তবুও মনে ক্ষীণ আশা ছিল, যদি কোনো খোঁজ পাই। পাইনি খুঁজে। 7টা বছর অপেক্ষা করেছি। 7 বছরে আমার কলেজ শেষ, অনার্স শেষ, মাস্টার্সও শেষ। বেসরকারি একটা কলেজে ঢুকেছি লেকচারার হিসেবে। বাড়ি থেকে বিয়ের তোড়জোড় করছে, কিন্তু পাত্র পছন্দ হচ্ছে না আমার। কি হবে কি করে? শুভঙ্কর যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে, ওর ধারের কাছেও তো কাউকে পাইনি। অথবা হয়তো খুঁজেই নি। একের পর এক পাত্র রিজেক্ট করতে থাকলাম, কারণ একটাই, ওদের মধ্যে কেউ জানতো না কবিতার রাসায়ন প্রতিশব্দ কি। কেউ জানতো না কোন ফুলের কবিতার মতো বিষণ্ণ। কেউ জানতো না নক্ষত্রের মৃত্যু হলে কি হয়। আত্মীয় স্বজন, আমার কলিগরা অনেকেই এর মধ্যে ভাবা শুরু করেছে বই পড়তে পড়তে আমি পাগল হয়ে গেছি। এর মধ্যে একদিন এক কলিগের বাসায় দাওয়াত পেলাম, তার মেয়ের জন্মদিন, যেতেই হবে। যেতাম না। এসব ভিড় হইচই আমার ভালো লাগে না, কিন্তু শেষ মুহূর্তে কি মনে করে যেন গেলাম। ভাগ্যিস গেলাম। জন্মদিনের উৎসব, চারপাশে উজ্জ্বল আলো, অসংখ্য বেলুন। আমরা কয়েকজন কলিগ সহ তাদের কিছু কাজের আত্মীয় আর অনেক বাচ্চা কাচ্চার হই হুল্লোড়। কেক কাটা হবে। সমস্ত লাইট নিভে গেল। জ্বলে উঠল অনেকগুলো মোমবাতি। সেই মোমবাতির আলোয় আমি দেখলাম দুটো চোখ, আগুনের প্রতিফলন।
দেখা যাচ্ছে ধূসর চোখের মণি। কি ছিল ওই চোখে কে জানে। আমি চোখ ফেরাতে পারিনি, চোখাচোখি হয়ে গেল। সেই চোখ দুটোও তাকিয়ে রইল আমার দিকে এক দৃষ্টে। বুকটা ধক করে উঠল আমার। অনেকদিন পর অজান্তেই মুখ দিয়ে একটা কথা বের হলো, একটা শব্দ বের হলো, কালকুট। হ্যালো এভরিওয়ান, আপনারা এত সময় যে গল্পটি শুনছিলেন সেই গল্পের নাম হলো কালকুট। এটি লিখেছেন মাসিন জাহান মনি। আপনাদের কাছে যদি প্রথম পর্ব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান। গল্পের বাকি অংশ খুব দ্রুতই চ্যানেলে আপলোড করা হবে। আল্লাহ হাফেজ।